নমস্কার। আজকে আমি নমস্কার দিয়েই বলবো, তার কারণ তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি একটা নতুন সিরিজ বলতে পারো, নতুন সেশন বলতে পারো, ক্লাস বলবো না। আচ্ছা, এইখানে তোমরা প্রত্যেকেই দেখছো একটা সিরিজ ওয়াইজ চলছে। তোমাদেরকে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একটা দর্শন দিচ্ছি। আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আজকে আমরা চলে যাচ্ছি জেলার হালচালের মধ্যে পূর্ব মেদিনীপুরে। এর আগে আমরা নদিয়া জেলা ঘুরে এসেছি, বর্ধমানে ঘুরে এসেছি, দার্জিলিংও ঘুরে এসেছি। এইবার যাব আমরা মেদিনীপুর। কারণ দেখো, যে কটা বিশেষ বিশেষ জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, সেগুলোকে নিয়ে একটু চর্চা করে আসি প্রথমে। তো চলো, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পূর্ব মেদিনীপুর লেখাও রয়েছে, একটু দেখে নিই। পূর্ব মেদিনীপুরে কি কি রয়েছে? উপকূলীয় সমৃদ্ধির দেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলার একটি বিস্তৃত বিবরণ। আগে পড়েছিলাম কোনটা কোন জায়গায় রয়েছে, কাকে কি বলছে। এইবার সমতল হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে, এবার একটু সমুদ্রতে যাওয়া যাক। প্রত্যেকেই জানো যে দীঘা কিন্তু সেই মেদিনীপুরের মধ্যেই পড়ছে। এটা উপকূলীয় জায়গা, উপকূলীয় জেলা বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে। অনেকটা সমুদ্র তটের সাথে কিন্তু এর সীমানাকে কি শেয়ার করছে। তো চলো দেখে নেওয়া যাক কিছু তথ্য। প্রথমেই দেখছি কৌশলগত অবস্থান, অর্থাৎ যখন কোনো কিছু সম্পর্কে আমরা জানবো, তাহলে তার অবস্থানটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে যে তার অবস্থানটা কোথায় এবং কেমন রয়েছে। 2002 সালে অবিভক্ত মেদিনীপুর থেকে খোদাই করা পূর্ব মেদিনীপুর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসাবে দাঁড়িয়ে আছে। দেখো, এটা দুটো পয়েন্ট পেলাম। এখন আমরা প্রত্যেকেই জানি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিন্তু আলাদা হয়ে রয়েছে। তো সেখান থেকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মেদিনীপুর কিন্তু পূর্ব মেদিনীপুরের যে অংশটা পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসাবে দাঁড়িয়ে রয়েছে। উত্তরে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্ব দিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম দিকে রয়েছে হুগলি, হাওড়া। অর্থাৎ আমরা যদি এই ডাইরেকশানে এরকম পজিশনে পূর্ব মেদিনীপুরটাকে দেখতে পাই, উত্তর অংশেই দেখতে পাবো কিন্তু পশ্চিম মেদিনীপুর ভাগ হয়ে গেছে না। যদি আমরা পূর্ব দিকে দেখতে পারবো দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণে এই যে বঙ্গোপসাগর, এবং পশ্চিম দিকে কিন্তু রয়ে গেছে আমাদের হুগলি এবং হাওড়া। এটা আমরা ওভারঅল একটা সীমানার ভিউ দেখে নিলাম। এবার চলে এসো কিছু ইম্পর্টেন্ট পার্টে। সেগুলো কি? তাম্রলিপ্ত থেকে তমলুক পর্যন্ত। তাম্রলিপ্ত থেকে তমলুক কেন বলছি? কারণ তমলুক নামটা কোথা থেকে এসেছে? অবশ্যই মেদিনীপুরের সাথে জড়িত রয়েছে। প্রাচীনকাল তাম্রলিপ্ত বড় মৌর্য বন্দর, অবশ্যই কিন্তু এটার সাথে রিলেট করবে যে কি বলছে। প্রাচীনকাল তাম্রলিপ্ত বড় মৌর্য একটা বন্দর। মধ্যযুগীয় সময়, অর্থাৎ যখন আমাদের ইতিহাসের মধ্যযুগীয় সময়, মানে আমরা প্রত্যেকেই জানি যে হিস্ট্রির পিরিয়ডকে 3 ভাগে ভাগ করলে একটা অ্যানশিয়েন্ট দেখি, একটা মিডিয়েভাল দেখি এবং আরেকটা দেখি কি মডার্ন হিস্ট্রি। তো সেই ইতিহাসের ভাগ মানে মধ্যযুগীয় বলতে আমরা কি মিডিয়েভালটাই বুঝবো। শাসকদের অধীনে বাণিজ্য কেন্দ্র, এবং সেই শাসকটা কে ছিল? সেই সময়ে শাসকটা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমের রাজাদের শাসক চলেছে। তারপরে চলে এসো মডার্ন হিস্ট্রি, মানে কি আমাদের ব্রিটিশ যুগ, অর্থাৎ ব্রিটিশদের শাসন। সেই সময় ইন্ডিগো আন্দোলন এবং মুক্তি সংগ্রাম হয়েছিল। ইন্ডিগো আন্দোলন এবং মুক্তি সংগ্রাম। তারপরে 2002 সালে, মানে অনেকটাই পিরিয়ড, এই যে এই সময় থেকে এইটুকুনি যদি দেখি, তার মধ্যবর্তী সময়টা কিন্তু অনেকটা দীর্ঘ। আবার মধ্যযুগীয় থেকে তুমি যদি চলে আসো মডার্নের দিকে, সেখানেও কিন্তু দেখতে পারবো অনেকটা সময় বিস্তৃত রয়েছে। এখানে তো জাস্ট অ্যারোর মাধ্যমে বলে দিচ্ছি, সময়সীমা দেখলে তোমরা বুঝতেই পারবে। তারপরে 2002 সালে মেদিনীপুর থেকে জেলা গঠন হয়েছে। মেদিনীপুর, ওটাকে কিন্তু মেদিনীপুরটা খুব সহজে বলা হয় না, কথাটা মেদিনীপুর বলে। মেদিনীপুর থেকে কিন্তু মেদিনীপুর বলে সবাই। এখানের যদি প্রশাসনিক কাঠামো, অঞ্চল দেখে নিলাম, সীমানা দেখলাম, তার কিছু হিস্ট্রি আমরা পড়লাম। এইবার কিছু প্রশাসনিক কাঠামো আমরা দেখি কীরকমভাবে, মানে ওখানকার এখন বর্তমানে প্রশাসনিক ব্যবস্থাপনা কীরকম রয়েছে, তার কি পরিকাঠামো,
কে কিভাবে সেখানকার শাসন প্রশাসন চালাচ্ছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা একটু দেখে নিই। প্রশাসনিক কাঠামোর মধ্যে রয়েছে জেলা হচ্ছে সদর, মানে কি গ্রামীণ পুরোটা নয়, সদর মানে কিন্তু সে আগেকার দিনের নাটক গল্পে দেখেছি, আরে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা সদর যেতে হবে, যে সদর মানে কিন্তু সেই শহর এলাকায় বোঝায়। যে অনেক গ্রামীণ গল্পে ছোট গল্পে যে সদরের থেকে বাবু এসেছে, অনেকে এভাবেও বলে যে কলকাতা থেকে লোকজন, মানে সেই সময়ে মানে যে কোনো প্রত্যন্ত এলাকার কাছে কলকাতা মানেই একটা শহর ছিল, তো সেই অর্থেও মানে আমরা সদর বা শহর টার্মটা বুঝতে পারি। তো চলো, তামলুক বা তমলুক যেটাকে বলছে ঐতিহাসিক প্রশাসনিক কেন্দ্র। এই যে তাম্রলিপ্ত থেকে তমলুক, আমাদের যেমন মানে বিভিন্ন টার্মগুলো বিভিন্ন জায়গার নামগুলো না প্রাচীন কোনো না কোনো নামের সাথে রিলেটেড, কিন্তু সেই সম্পর্কগুলোকে রিলেট করে করে তৈরি করা। উপবিভাগ, তার কিছু উপবিভাগ রয়েছে। বড় বড় শহর আমরা কিন্তু যদি বড় বড় জায়গাগুলো দেখতে পারি, তমলুক রয়েছে, রয়েছে হালদিয়া বা হলদিয়া যেটা বলো, কন্টাই এবং এগরা। এগুলো যারা মেদিনীপুর থেকে আছো অবশ্যই, যারা যারা এই ভিডিওটা দেখছো, যারা যারা মেদিনীপুর থেকে আছো, পূর্ব মেদিনীপুর আলাদা করে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ম্যাম আমি মেদিনীপুর থেকে দেখছি, ঠিক আছে? আমি কিন্তু দেখি কমেন্টগুলো। 25টি উন্নয়ন ব্লক রয়েছে, নন্দকুমার, পটাশপুর, খেজুরি সহ, এগুলো জায়গার নাম। যেগুলো উন্নয়ন ব্লক কিন্তু আমরা জানি গ্রামের মধ্যেই ছোট ছোট ব্লক থাকে, সেই গ্রামগুলোকে ভাগ করা হয়। আর পৌরসভা মানে এটা একদম মিউনিসিপ্যালিটি এলাকা আমরা যেটাকে বলে থাকি, সেই পৌরসভা কোথায় কোথায় সেটা কিন্তু রয়েছে তমলুকে, হলদিয়া, কুন্টাই সহ অন্যান্য স্থানগুলিতে রয়েছে। এইবার এইখানে প্রথম থেকে আমরা কি কি দেখলাম, জায়গার সীমানা দেখলাম, সীমানা দেখে তার কিছু উৎপত্তি সম্পর্কে দেখলাম, এবং এখন দেখে নিলাম প্রশাসনিক ব্যবস্থা। অবশ্যই ভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু যখনই কোনো জায়গার বিশেষত্ব নিয়ে আমরা পড়ব বা দেখব, আমাদেরকে কিন্তু সেখানের প্রশাসনিক ব্যবস্থাটা অবশ্যই জেনে রাখতে হবে, সেটা যত প্রাচীন হোক বা নব্য হোক বা যাই হোক। এবার চলে আসো ভূপ্রাকৃতিক, অর্থাৎ সে সমতল, সে মালভূমি না সমভূমির নাকি পার্বত্য, সব মিলিয়ে আমরা এবার একটু দেখে নিই। উপকূলীয়, প্রথমেই কিন্তু পড়ে নিয়েছি, এটা উপকূলীয় মানে সমুদ্র তীরবর্তী এবং বঙ্গোপসাগরের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দ্বার হিসাবে, সেটাও আমরা আগে জেনে নিয়েছি। উপকূলীয় সমভূমি বদ্বীপের ভূ সাদৃশ্য, ওই যে বললাম আমরা পাহাড় ঘুরেছি, সমতল শিল্প কলকারখানা দেখে এসছি, গৌরাঙ্গ মঠভূমি আমরা দেখে এসেছি, এইবার আমরা কিন্তু একটু সমুদ্রে যাব, সেই জন্য পশ্চিমবঙ্গের সমুদ্র একমাত্র এদিকেই রয়েছে। তাই জন্য কি দেখলাম, এলাকাটা কত দূর অবধি বিস্তৃত দেখে নি, 4736 বর্গ কিলোমিটার তীরবর্তী, সমুদ্র তীরবর্তী সমতল কিন্তু রয়েছে 4776। সামঞ্জস্য বিন্দু মানে হচ্ছে দ্রাঘিমা এবং অক্ষাংশ। উত্তর মানে কিন্তু আমরা দেখতে পাই যখন কোনো পৃথিবীর ম্যাপ আমরা আঁকি, এখান থেকে চলে যায় আমাদের নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু, এবং এই বরাবর হয়ে যায় আমাদের মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার এই বরাবর আমরা যেটাকে দেখি সেটাকে আমরা কি হিসাবে বিচার করি, বলি আমরা দ্রাঘিমা রেখা। অর্থাৎ নিরক্ষরেখা কিন্তু অলওয়েজ কোন দিক থেকে, এটা হচ্ছে তোমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে এর অবস্থান বোঝায়, এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু দ্রাঘিমাংশকে নির্দেশ করে। তো এখানে উত্তর ভাগে কোন জায়গা, সেটা হচ্ছে 21.94 ডিগ্রি উত্তর এবং 87.75 ডিগ্রি পূর্ব, ঠিক আছে? সেই পূর্ব এবং পশ্চিম, আবারও বলছি ইস্ট ওয়েস্ট, আমাদের কিন্তু দ্রাঘিমাংশ সে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপরে কি বলছে, জলবায়ু, অবশ্যই সেখানকার জলবায়ুটা কিরকম হবে, উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু ক্রান্তীয় গ্রীষ্ম, অর্থাৎ কি সেখানে ক্রান্তীয় এলাকা মানে আমরা বুঝতেই পারি কোনো তীরবর্তী এলাকা মানে কিন্তু বোঝায়, যেখানে গ্রীষ্মকালে স্বাভাবিক তাপমাত্রা থাকে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে সেখানে তাপমাত্রা কত হয়ে যায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস মতো কিন্তু হয়ে যায় সেখানে শীতকালীন তাপমাত্রা।
এইবার দেখছি এখানে বৃষ্টিপাত কিরকম কি হচ্ছে, 1500 মিলিমিটার বার্ষিক বর্ষা, এবং জুন থেকে সেপ্টেম্বর, বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষা ঢুকতে শুরু করে। তো সেই বেসিসে পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুরেও ভালোই বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে প্রায় 1500 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট। এইবার এখানকার নদী দেখতে হবে, অবশ্যই নদী কেন্দ্রিক দেশ মানে তুমি একটা জিনিস জেনে রাখো, নদীকে কেন সেই জায়গার বলা হয় যে ভূকেন্দ্রকে একেবারে চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ সেখানকার নদ নদী, জলসেচ ব্যবস্থা, জলের পরিমাণটা যদি সুলভ থাকে তাহলে কিন্তু সেই সমস্ত জায়গার কৃষিকাজ উন্নত হবে, কলকারখানা উন্নত হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। তার কারণ জল কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সমস্ত কিছু সেক্টরের সাথে, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, সেটা চাষবাস হতে পারে। কি কি মূল নদী আমাদের কি কি রয়েছে, মহান নদী সমূহ, রূপনারায়ণ নদী রয়েছে, হলদি নদী রয়েছে, রসুলপুর এবং কেলেঘাই, এগুলোর প্রত্যেকটা নামের সাথেই তোমরা পরিচিত আছো। এবং এখানের মূল শস্য অর্থাৎ এই যে বললাম চাষবাসের দিকটাও তো আমাদেরকে দেখতে হবে। সমৃদ্ধ রয়েছে পাললিক মাটি, বিভিন্ন কৃষিকে সমর্থন করছে, ধান, সবজি, আলু, বেগুন, পান, আম, কলা, এই পোর্শনটায় না প্রচুর পরিমাণে পান চাষ হতেও দেখা যায়। এই মেদিনীপুরের অংশে বেশ ভালোই পান চাষ হয়, এখানে আখ, কলা এরকম চাষও হয়। একে তো দেখো প্রথমত তো আমরা যখন দেখলাম উপকূলীয় এলাকা মানে কিন্তু বুঝতেই পারছি সেই উপকূলবর্তী এলাকার কাছাকাছি অংশে কিন্তু কি সেখানকার মৃত্তিকার মধ্যে একটু লবণাক্ত ভাবটা থাকবে, হালকা হলেও থাকবে উপকূলবর্তী এলাকা, খুব বেশি পরিমাণে না হলেও। তো সেইখানে যেই ধরনের শাকসবজি ফলন ভালো হয় সেগুলো হয়ে থাকে। দেন বলছে এবার শিল্প কলকারখানায়, কৃষি সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া দেখলাম, এবার আমরা কলকারখানা সম্পর্কেও একটু দেখব। হলদিয়া শিল্প পাওয়ার হাউস, হলদিয়াতে অনেকগুলো শিল্প বন্দর গড়ে উঠেছে প্রত্যেকেই জানো, এবং হলদিয়াতে বন্দরও রয়েছে, সেটাও আমরা প্রত্যেকে জানি, সেটাও আমরা একটু দেখব। পেট্রোকেমিক্যালস অর্থাৎ যেটাকে আমরা বলি খনিজ সংক্রান্ত রসায়ন, পেট্রোকেমিক্যালস, সেই মধ্যে কি রয়েছে প্রধান শোধনাগার এবং রাসায়নিক কমপ্লেক্স কিন্তু রয়েছে এই হলদিয়াতে। আর বন্দর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকের নাম করা রয়েছে, তোমরা সবাই জানো। পূর্ব ভারতের জন্য কৌশলগত সমুদ্র বন্দর কিন্তু রয়েছে। পূর্ব ভারত মানে বুঝতে পারছো তো, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি না, এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই মেদিনীপুরের হলদিয়াতে, যেটা কিন্তু পূর্ব ভারতের জন্য কৌশলগত সমুদ্র বন্দর রয়েছে। কৃষি শিল্প, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন, অর্থাৎ কৃষির ক্ষেত্রে অবশ্যই সেটা ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা একটু দেখে নিই অর্থনৈতিক গঠন, অর্থাৎ যে ইকোনমি, সেই মেদিনীপুরের আসল ইকোনমিটা ওই যে বললাম ব্যবসা বাণিজ্য কিন্তু তার অর্থনৈতিক দিকটাকে প্রকাশ করছে, সেটা কৃষি ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা বাণিজ্যে বা শিল্পে হোক, তো সেটাই আমরা কিন্তু একটা ওভারভিউ দেখে নিচ্ছি পাই চার্টের মাধ্যমে। পরিবহন নেটওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ডিপ কালারের সবুজটা, এটা মানে হচ্ছে কৃষি, অর্থাৎ কৃষি শিল্পের উপরে এদের অর্থনৈতিক বিনিয়োগ এবং ইনকাম কত রয়েছে। এখানে রয়েছে শিল্প, অর্থাৎ এই যে এই পোর্শনটা রয়েছে শিল্প, এবং পরিষেবাগুলি বাকিগুলো কিন্তু আদার শিল্পগুলো তার সাথে ইনক্লুডেড রয়েছে ওই হালকা অংশটাতে। পরিবহন নেটওয়ার্ক, অর্থাৎ তুমি কোনো জায়গায় রয়েছো, সেখানে যদি পরিবহন ব্যবস্থা ঠিকঠাক না থাকে, ট্রান্সপোর্ট ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে, তুমি যতই ফলন করো, তোমার কলকারখানা তৈরি করো, তাও কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা ঠিক না হলে সেইখানে পৌঁছানো কিন্তু একটু দুরাসাধ্য। সেই জন্য কি এখানে সড়ক, কোন রাস্তা, অবভিয়াসলি সেটা আমাদেরকে জানতে হবে। সড়ক কিন্তু NH16 যেটা সংযোগ করছে, রেলপথ রয়েছে হাওড়া খড়গপুর রুট, হাওড়া খড়গপুর বর্ধমানের ওই খড়গপুর মানে ওই পাশটা দিয়ে যেতে হচ্ছে, তোমরা জানো যেটা ওড়িশা লাইনে আমরা যাই। দেন হচ্ছে বিমানবন্দর, কলকাতা হচ্ছে নিকটতম, এখানে কাছাকাছি, মেদিনীপুরে তো কোনো নির্দিষ্ট আলাদা করে কোনো বিমানবন্দর নেই, কলকাতায় বিমানবন্দরটাই মেন। এইবার আমরা একটু দেখে নিই জনসংখ্যার প্রোফাইল। এত কিছু তো দেখলাম, শিল্প, কলকারখানা, নদ নদী, ব্যবসা বাণিজ্য সব দেখা হয়ে গেল। এবার তো দেখতে হবে এখানে জনবসতি কেমন কি রয়েছে।
কতজন মানুষ বসবাস করছে। জনসংখ্যার প্রোফাইল যদি দেখি 5.1 মিলিয়ন, 5.1 মিলিয়ন মোট জনসংখ্যা প্রায় 2011 সালে, প্রত্যেকেই জানো 2011 সালে লাস্ট আমাদের যে সেন্সাসটি হয়েছিল সেই সেন্সাসের মতেই কিন্তু বলা হচ্ছে 51.51+ লক্ষ, তার উপরে যেতে পারে। এবার লিটারেসি রেট, যেটা সাক্ষরতার হার বলে থাকি যে সেইখানকার মানুষজন কতটা শিক্ষিত বা স্বাক্ষরিত, সেই অর্থে দেখতে গেলে দেখতে পাবো 87.7%, পশ্চিমবঙ্গের অন্যতম সর্বোচ্চ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে মেদিনীপুরের লোকজনরা কিন্তু ভালোই শিক্ষিত হয়, ঠিক আছে। তারপরে দেখছি 90% গ্রামীণ জনসংখ্যা, প্রধানত গ্রামীণ চরিত্র রয়েছে 90% যা রয়েছে, এটা অল ওভার মেদিনীপুরের মধ্যে, কিন্তু এই 90%টা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু নয়, এই 90%টা ওভারঅল মেদিনীপুরের মধ্যে। এবং 87.7%টা যে স্বাক্ষর, সেটা কিন্তু টোটালটাই পশ্চিমবঙ্গের হিসাবে ধরা হচ্ছে, যে পশ্চিমবঙ্গে যে আমরা যদি দেখি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কতটা শিক্ষিত মানুষজন থাকছে, শুধু মেদিনীপুরের পোর্শনটা আলাদা করে দেখলে আমরা দেখতে পাবো 87.7% মানুষ শিক্ষিত, যেটা একটা ভালো ওয়েটেজ দিচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে যদি দেখি লিঙ্গ অনুপাত, মানে প্রত্যেক 1000 জন পুরুষের মধ্যে 938 জন, একটা বেসিক যেটা থেকে থাকে সেটাই রয়েছে। আর প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি আমরা দেখতে পাবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে নিকটবর্তী, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটাও রয়েছে, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় রয়েছে সরকারি পলিটেকনিক এবং আইটিআই কলেজ, সরকারি পলিটেকনিক এবং আইটিআই কলেজও রয়েছে, এবং হলদিয়াতে আরও ছোট বড় কিছু ল কলেজ, আরও কিছু বেসরকারি ইনস্টিটিউটও রয়েছে। এবার একটু দেখে নিই আমাদের সাংস্কৃতিক যেই দিকগুলো বা তার কি বৈচিত্র্য মেদিনীপুর থেকে আমরা দেখতে পারি। উৎসব বলতে কি কি রয়েছে, রথযাত্রা রয়েছে, যেটা তামলুকে হয় বা তমলুক বলো, ইংলিশ টার্মটায় বললে ওরকম বোঝায়। তারপরে রয়েছে দুর্গাপূজা, গঙ্গা পূজা, এগুলো যা হওয়ার আর কি কমন জিনিস, আমাদের পশ্চিমবঙ্গেও সেলিব্রেট হয়, তো সেখানেও হয়। কারুশিল্পে রয়েছে নারকেল, শেল, কারুশিল্প এবং মাটির মৃৎশিল্প এবং পানের বুনন। আমি কি বললাম, পানটা না মেদিনীপুর সাইডে বেশ ভালোই ফলন হয়, পানের ফলনটা কিন্তু মেদিনীপুর সাইডে খুব ভালোই হয়, তো সেই পানের বুনন রয়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে নারকেলের শেল, অর্থাৎ নারকেলের ওই খোলা দিয়ে না অনেক রকমের জিনিসপত্র তৈরি হয়, সেটা কিন্তু মেদিনীপুরের দিকে সেই হাতের কাজের জিনিসের মধ্যে লক্ষ্য করা যায়। লোক সংস্কৃতি, সেখানে কিন্তু কীর্তন এবং গম্ভীর ঐতিহ্যও রয়েছে। কীর্তন অবশ্যই যেটা নর্মাল কীর্তন হয়ে থাকে সেটাই রয়েছে। ভাষা হচ্ছে বাংলায় প্রাথমিক এবং বিভিন্ন উপজাতি ভাষা কিন্তু রয়েছে। মেদিনীপুরের লোকদের বাবা হ্যাঁ চো এই চো, মানে এরকম একটা কিন্তু টান থাকে মেদিনীপুরের লোকজনদের মধ্যে, কথায় বাংলাতেই অবশ্যই কথা বলে, কিন্তু জায়গা বা এলাকা ভিত্তিক যদি আমরা রিজিওনাল হিসাবে দেখি, নির্দিষ্ট জায়গার লোকজনদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু টান থাকে, মানে ওদের ভাষার মধ্যে এটা থাকে। তারপরে অবশ্যই কিছু পর্যটন কেন্দ্র তো থাকতে হবে, তো দেখতেই পাচ্ছ এই যে বললাম আজকে আমরা একটু সমুদ্রের তীরবর্তী থেকে ঘুরে আসি। দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সৈকত গন্তব্য হিসাবে শীর্ষে রয়েছে, যা উদীয়মান উপকূলীয় কেন্দ্রগুলির দ্বারা পরিপূরক হয়ে রয়েছে। এবং আরেকটা অন্যতম দীঘাতে তোমরা প্রত্যেকেই জানো, গত বছর মানে এবছর হয়তো উদ্বোধন হলো, তোমার হচ্ছে কি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সেই দীঘাতে। আর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যাদের অবদান বা কিছু কি বলবো কাজকর্মের তথ্য আমরা পাই, সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সর্বকনিষ্ঠ সাহিত্য তিনি ছিলেন। শিশির অধিকারী বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং সমাজকর্মী, এই মেদিনীপুরের সাথেই তাদের নাম জড়িয়ে। অজয় মুখার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু মেদিনীপুর থেকে বিলং করতেন। তো আর এখানে যদি দেখি আমরা দেখতে পারবো কৌশলগত কিছু প্রকল্প, সেখানে হচ্ছে সাগরমালা প্রজেক্ট, তোমরা প্রত্যেকেই জানো সাগরমালা প্রজেক্ট কিন্তু উপকূলবর্তী এলাকা এবং বিভিন্ন পোর্ট সেগুলোকে উন্নত করার জন্য এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ। এখানে কি করছে, দীঘা মন্দারমণি উপকূলীয় সড়ককে উন্নয়ন করছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ সাগরমালা প্রজেক্ট। বন্দর সম্প্রসারণ বাণিজ্যের জন্য কিন্তু হলদিয়াকে ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, কারণ হলদিয়াটার ক্ষেত্রে কিন্তু
কিন্তু বলেছিলাম যে পুরোপুরি আমাদের পূর্ব ভারতের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। দক্ষতা এবং উন্নয়ন, তামলুক এবং হলদিয়ায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। অবভিয়াসলি সেটাই বললাম, বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে ইনস্টিটিউট রয়েছে। আর এই ছিল তোমাদের পুরো মেদিনীপুর দর্শন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একটা আলাদা করে দেবো ভিডিও আমি। আর এই ছোটোই একটা ইনফরমেশান ঘুরে এলাম আমরা মেদিনীপুর। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন রয়েছে একটু ভেবেচিন্তে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর কমেন্ট করে অবশ্যই বললাম যারা মেদিনীপুরের আছো তারা কিন্তু অবশ্যই মিস করবে না। যারা মেদিনীপুর থেকে আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই লিখবে যে আমি মেদিনীপুর থেকে বলছি। তো এই ছিল আজকে তোমাদের এই ছোট্ট একটা সেশনের মধ্যে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে কোনো ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার। টাটা।